কারণে বাংলাদেশের ভোট নিয়ে প্রভাবশালী দেশগুলোর আগ্রহ বরাবরই বেশি। বিশ্লেষকদের মতে 14 নির্বাচনের আগে অস্কার ফার্নান্দেজ তারানকো এবং 18 নির্বাচনের আগে সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের নেপথ্যে ছিল ভোটের রাজনীতি। সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পরপরই রাজনৈতিক দল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একের পর এক বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। শুধু কূটনৈতিকরা নয়, দূতাবাসগুলোয় পদচারণা বেড়েছে রাজনীতিবিদদের, যেখানে এগিয়ে আছে এনসিপি। এরই মাঝে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে দলটির শীর্ষ নেতারা। তবে বৈঠকের বিষয়টি নিজ ভেরিফাইড পেজে তুলে ধরে এনসিপি, আর নিয়মিত বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের রুটিন ওয়ার্ক দাবি করে মার্কিন দূতাবাস। এমন বাস্তবতায় ভোটের আগে গণমাধ্যমকে এড়িয়ে অনুষ্ঠিত বৈঠকগুলো নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আলোচনা যখন হয় তারপর মিডিয়াতে যারা আলোচনা অংশগ্রহণ করেন তাদেরকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, সেখানে তারা একটা ব্যাখ্যা দেন, কিন্তু সেই ব্যাখ্যা পুরো বিষয়টির ব্যাখ্যা কিনা সেটা নিয়ে আপনার এক ধরনের দুশ্চিন্তা থাকতে পারে। নির্বাচনের আগে যাচ্ছেন, নির্বাচনে তারা রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করবেন এই আশাই নির্বাচন করছেন, এবং ক্ষমতা পেলে তারা তখন ওই বিশেষ দেশকে কোনো প্রতিশ্রুতি দেওয়া এবং সেটা রক্ষা করার দিকে ধাবিত হবেন কিনা সেটা তো সন্দেহের কারণ আছে। বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব ক্ষমতাধর রাষ্ট্রগুলোর আগ্রহের নেপথ্য কারণ বলেও মত দেন তারা। আমন্ত্রণ করলে ওটা পরিষ্কার থাকে যে আজকে বিশেষ দিবসে আমন্ত্রণ জানালো, সেখানে রাজনৈতিক দলের নেতারা যান, অংশগ্রহণ করেন, তখন ফাঁকে ফাঁকে কোনো আলাপ করতে পারার সুযোগও থাকে এবং করেনও তারা। এটাই ভদ্র, শিষ্টাচারসম্মত এবং কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি যে দূতাবাসগুলো এখানকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছেন। এইটাকে আমি খুব বিপজ্জনক মনে করি না। এটা বিপজ্জনক তখনই হবে যখন আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সংকীর্ণ ক্ষুদ্র স্বার্থ উদ্ধারের জন্য বিদেশি রাষ্ট্রের কাছে আপনার জাতীয় স্বার্থ তুলে দেয় বা বিসর্জন দেয়। তো সেইখানেই হলো সমস্যা। তবে ভোটের রাজনীতিতে ভোটারের কাছে স্বচ্ছ থাকাটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলেও মত দেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্বচ্ছতার স্বার্থেই জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরা বাঞ্ছনীয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 5টি দেশে পাচারের প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রবিবার এমন তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। অনুসন্ধানে পাচারের অর্থে গড়া এসব সম্পত্তির হদিশ পাওয়ার পাশাপাশি 9টি দেশে টাকার বিনিময়ে 352টি পাসপোর্ট নেয়ার তথ্য মিলেছে। সিআইসি দেশে বসেই বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি দেশগুলোতে সরেজমিনে পরিদর্শন করে এসব তথ্য পেয়েছে। তবে অর্থনীতির গবেষকরা বলছেন, পাচারের অর্থ ফেরত আনার সফলতার নজির কম। প্রশ্ন হলো, ফেরত কি আসে? আমরা যদি গত কয়েক দশকের উদাহরণ দেখি, খুবই ছোট্ট একটা দুইটা অ্যামাউন্ট ছাড়া, যেগুলা খুব সম্ভবত রাজনৈতিক পট পরিবর্তনের পরে কোনো রাজনীতিবিদকে কেন্দ্র করে হয়েছিল, এরকম দুই একটা ছোট্ট ঘটনা ছাড়া আমরা এগুলোর ফলো থ্রু দেখি না। মানে অতঃপর কি? অর্থ ফেরত আনায় আইনি জটিলতার পাশাপাশি রয়েছে সরকারের সক্ষমতা ও সদিচ্ছার অভাব। যারা এই টাকাগুলি পাচার করেছে, এই টাকাগুলির কিন্তু সেম শেপে নাই, তারা কিন্তু ডিফারেন্ট শেপে সেটাকে ট্রান্সফর্ম করেছে। তাহলে এইটাকে আপনাকে চেইনটাকে ইস্টাবলিশ করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে হয়তো বা দুবাই গিয়েছে, দুবাই থেকে ব্রাজিল গিয়েছে, ব্রাজিল থেকে হয়তো বা লন্ডনে আসছে। তাহলে এই যে চেইনটা, সেই চেইনটাকে আপনাকে ইস্টাবলিশ করতে হবে। যখন আইডেন্টিফাইড হয়ে যায় তখন পুরো বিষয়টা ম্যানেজ করা, আইনি বিশ্লেষণ করা, কিভাবে আগাতে হবে, যে হোস্ট যেখানে অ্যাসেটটা আছে সেই হোস্ট কান্ট্রির আইনি ব্যবস্থাটাকে ম্যানেজ করা বা কোর্টের জন্য তৈরি হওয়া, খুবই বিশেষজ্ঞ দ্বারা এগুলো তৈরি করতে হয় বা ম্যানেজ করতে। আর ইন্টারন্যাশনাল ল ফার্ম, ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকাভারি ফার্ম, ফরেনজিক অডিটর, এই ধরনের কারিগরি বিশেষজ্ঞ
নিয়োগ দিতে হয়, সেটা কিন্তু আমরা বিগত বছর বা বিগত সময়গুলোতে বাংলাদেশে কখনো দেখিনি। গবেষকরা বলছেন, পাচারের অর্থ ফেরত আনার হাতে গোনা যে কয়েকটি নজির আছে তাও সম্ভব হয়েছে রাজনৈতিক কারণে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। গেল 12ই আগস্ট সাগরে মাছ ধরে টেকনাফে ফিরছিলেন একদল জেলে। সীমান্তের কাছাকাছি নাফ নদীতে এলে হঠাৎই হানা দেয় আরাকান আর্মি, নিয়ে যায় 5 জেলেকে। 5 দিন পেরিয়ে গেলেও ছাড়া পাননি অপহৃত জেলেরা। তাদের পরিবার দিন কাটাচ্ছে উৎকণ্ঠায়। 12 তারিখ আমাদের এখান থেকে একটা ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তার এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পানির শুরুতে ওই যে এখানে মায়ানমার সেখানে নিয়ে যায়, নিতে গেলে ওইখানে আরাকান আর্মি নিয়ে আসা নিয়ে ধরে নিয়ে যায়। এভাবেই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া যেন এখন নিত্যদিনের ব্যাপার। গেল 9 মাসে আরাকান আর্মি আটক করে 131 জেলেকে। যদিও আলোচনার মাধ্যমে 124 জনকে ফেরত আনে বিজিবি। এছাড়া মাঝে মধ্যেই ঘটছে জেলেদের ওপর গুলি চালানোর ঘটনাও। স্থানীয়রা বলছেন, আরাকানে মিয়ানমার সরকারের পতনের পর বেপরোয়া হয়ে ওঠে আরাকান আর্মি। সুরক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় জেলেদের। যাইবার সাথে তারাদের পাটগুলো বাইরে এলে আমরা আটক করে ফেলে দিই। মুঠে মাছ মারি না পারি, স্কুলে পয়েন্ট লেখাপড়া করি না পারি। বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং এর মাধ্যমে আরাকান আর্মিকে যদি আরাকান আর্মি মুক্ত যদি আরাকানকে করা যায়, তাহলে বাংলাদেশের সেই ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক গতিতে আসবে। বঙ্গু এবং মায়ানমারের আরাকানের যে অংশটা, এটা কেন্দ্রীয় সরকারের অধীনে না, এটা আরাকান আর্মির অধীনে। যার কারণে আমাদের জেলে এবং বোট মালিকদেরকে আমরা অত্যন্ত সচেতনভাবে মাছ ধরার জন্য বারবার রিকোয়েস্ট করতেছি। তবে বিজিবি বলছে, সীমানা রেখা পার না হলে ধরে নিয়ে যাওয়ার এখতিয়ার নেই আরাকান আর্মির। সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি, যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে, সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওই পাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশের সাথে মিয়ানমারের 272 কিলোমিটার সীমান্ত রয়েছে। 2024 সালের ডিসেম্বর থেকে পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। শত প্রজাতির প্রাণীর বাস এই বনে। হরিণের অভয়ারণ্য বলা হয় সুন্দরবনকে। তবে চোরা শিকারীদের কারণে লোনা পানির এই বনে দিন দিন কমছে হরিণ। সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে বাওয়ালিদের সাথে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে বনে প্রবেশ করে শিকারীরা। ফাঁদ পেতে ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শিকার করছে হরিণ। এই হরিণের মাংস স্থানীয়ভাবে বিক্রিও হচ্ছে। চামড়া চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সব বস্তা দেখান। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস সুন্দরবনে মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম। এই সময় জেলে বাওয়ালি সহ পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা থাকলেও সুন্দরবনে কমছে না শিকারীদের তৎপরতা। জঙ্গলে নিয়মিত পায়ে হেঁটে টহল প্রদান করছি, যাতে কেউ অবৈধ পন্থায় হরিণ শিকার করতে না পারে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষাতে আমাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে। তবে হরিণ রক্ষায় ড্রোন পেট্রোলিং সহ নানা পদক্ষেপের কথা জানালেন বন কর্মকর্তারা। ঢুকবে না কাটিং, ঢুকতেছে, অবরোধ করার চেষ্টা করতেছে, আমরাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছি, অপরাধ উদ্ঘাটন করার চেষ্টা করতেছি, ধরতেছি এবং তাদের চালানো দিচ্ছি। ডিটেকশনে আমরা কিন্তু ড্রোন ইউজ করেছি। ড্রোন ইউজ করে খুবই ভালো ফলাফল পেয়েছি। অনেক দূরে আমরা কিন্তু এখানে এক জায়গায় বসে কিন্তু অনেক জায়গায় কভারেজ করে আমরা কিন্তু দেখতে পারি এবং অনেকগুলো শনাক্ত হয়েছে। আর যারা হরিণের মাংস ও চামড়া কেনে তাদেরও বয়কট করার জোর দাবি উঠেছে। ডিবিসি নিউজ ডেস্ক। আবহাওয়া অনুকূলে থাকায় মেহেরপুরে এবার পাটের ভালো ফলনের আশা করছেন চাষিরা। বাজার মূল্য গেল কয়েক বছরের তুলনায় ভালো। ফলে নতুন করে স্বপ্ন দেখছেন তারা। বিগত 40-50 হাজার টাকা আমাদের হচ্ছে। গত 2-3 বছর তুলনায় এবারে ভালো দাম পাচ্ছি এবং আবহাওয়া যদি একটু ভালো হতো আরো 200 টাকা প্রতি গাছ প্রতি আমরা আরো বেশি পেতাম। দুশ্চিন্তা এখন পাট পচানো নিয়ে। নদী ছাড়া জেলায় নেই উপযুক্ত জলাশয়, তাই বাধ্য হয়ে কাদামাটিতে পাট জাগ দিতে হয়। এতে কমে যায় গুণগত মান। পাটের জাগ দেওয়ার মতো কোনো পদ্ধতি আমাদের ভালো নেই। পাটগুলাকে আমরা ওই কাদা চাপা দিই বলে এই জন্য পাটের আমাদের মান কম হয়। তবে পাট উন্নয়ন কর্মকর্তা জানিয়েছে, এবার নদীতে পাট জাগ দেওয়ায় থাকছে না কোনো নিষেধাজ্ঞা। এই বছরের উন্মুক্ত জলাশয়ে কৃষকরা পাট জাগ দিতে পারবে। পানির সমস্যার জন্য অনেকে কাদা মাটি ব্যবহার করে থাকে, এই জন্য মানটা কম হয়। আমরা বলবো যে
কাদা বা মাটিটা ব্যবহার না করে এবং পাটটা ভালো মতো শুকাবেন, তাহলে আমরা এই পাটের গ্রেডটা উন্নত মানের গ্রেড পাবো। এবছর মেহেরপুরে 17,655 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এদিকে নড়াইলে নেই কাঙ্ক্ষিত বৃষ্টি, ফলে ফলনে বিপর্যয়। এতে ক্ষতির মুখে কৃষক, খরচ ওঠানো নেই শঙ্কায় তারা। পাটের আবাদ এবার ভালো হয়নি, এবার বিঘে বইতি খরচে বাঁচবে না। 4,500 5,000 টাকা বেচতে পারে, যা কোঠে কৃষক বাঁচে, নাই তো বাঁচতে পারে না। পাটের প্রতিমন এখন 3400 থেকে 4,000 টাকা। কৃষি বিভাগ বলছে ফলন কিছুটা কম হলেও পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত বৃষ্টি হয়েছে এবার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাটের আঁশের মান যাতে সুন্দর করে চাষিরা ঘরে তুলতে পারে, আর পাটের মান ভালো হলে অবশ্যই সেটা 4,000 টাকার উপরে মন প্রতি পাট বিক্রয়ের ব্যবস্থা করা যাবে। নড়াইলে এবার লক্ষ্যমাত্রা ছিল 23,900 হেক্টর, আর পাট চাষ হয়েছে 23,498 হেক্টর জমিতে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। অপরিষ্কার মেঝে, অপরিচ্ছন্ন রোগীর বিছানাপত্র, দরজা ভাঙা থাকায় টয়লেটের দুর্গন্ধে অতিষ্ঠ রোগী স্বজনরা। এমন দৃশ্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের। আর হাসপাতালের বাইরের অবস্থা আরও করুণ। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ময়লার স্তূপ, খোলা ড্রেনে জমে থাকা নোংরা পানির দুর্গন্ধ পরিবেশকে করেছে আরও অসহনীয়। বিভাগের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্রের এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। এমন পরিবেশে চিকিৎসা নিতে এসেই উল্টো নতুন রোগে আক্রান্তের শঙ্কা তাদের। বাথরুমগুলোর অপশন, এমন অবস্থা খারাপ, বাথরুম ঢোকার মতন কোনো অপশন নাই, ময়লা আবর্জনা দিয়ে ভর্তি। আমি আসলাম একটা রোগ নিয়ে, আমি যখন অসুস্থ হয়ে যাচ্ছি, আসার পরে আমি এখানকার গন্ধ নোংরাতে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। এখানে আমরা কয়েকজন মাত্র কাজ করি, তার মধ্যে পরিষ্কার কর্মীর অভাবে রোগীদের দুর্ভোগ হয়। ভিতরকার পরিবেশ তো অনেক খারাপ, আপনি বাইরের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন যে ভিতরের পরিবেশ কি অবস্থা। তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমিত জনবল দিয়ে ভেতরের অংশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছে, কিন্তু বাইরের অংশ পরিষ্কার রাখার দায়িত্ব সিটি কর্পোরেশনের, যারা বছরে 38 লাখ টাকা কর নিলেও দায়িত্ব এড়িয়ে চলছে। সিটি কর্পোরেশনের আসলে দায়িত্বটা ইনডোর না, কিন্তু বাইরে ওনাদের পরিষ্কার করার কথা বা লাইটেনিং করার কথা, এগুলো সিটি কর্পোরেশনের ব্যাপার, আর ইনডোরটা পুরো আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের। তো আসলে আমাদের এই সীমিত জনবল দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। যদিও ভিন্ন কথা বলছে রংপুর সিটি কর্পোরেশন। এটার জন্য ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য 38 লাখ টাকার যে ট্যাক্স দেবার বিষয়টা আসছে, এটি এখানে একটি রং ইনফরমেশন আছে। আর আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করবার সেটি আমরা নিয়মিতভাবে করছি। সেই জায়গায় যদি কোনো ঘাটতি থেকে থাকে সেটি আমাদেরকে ইনফর্ম করলে আমরা অবশ্যই তড়িৎ ব্যবস্থা নিব। শিগগিরই সংকট কাটাতে পদক্ষেপ নেওয়ার কথা জানান হাসপাতালটির পরিচালক। 600 জনের জনবল দিয়ে কিন্তু আসলে পরিচ্ছন্নতার জন্য এটা একটা খুব কঠিন ব্যাপার। তো আমাদের এখানে 3 শিফটে আসলে কাজ করা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে যেই পরিমাণে পরিচ্ছন্ন করা প্রয়োজন উচিত সেটা আমরা আসলে করতে পারছি না। আউটসোর্সিং জনবলে একটা বড় চাহিদা করেছি, সরকার হয়তো এটা দেখবেন এবং আমরা আউটসোর্সিং জনবল ভালো অ্যামাউন্টে পেলে আমরা এটা আসলে উত্তরণ করতে পারবো। 1968 সালে যাত্রা শুরু করা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল 2010 সালে 1000 শয্যায় উন্নীত হয়। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। 2014 সালে নাটোরের নলডাঙ্গায় কৃষি জমির পরিমাণ ছিল 14,065 হেক্টর, যা কমে 2024 সালে এসে দাঁড়ায় 13,960 হেক্টরে। অবাধে পুকুর খনন করায় কমেছে আবাদি জমি। অভিযোগ প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর পরোক্ষ যোগ সদস্যে চলছে এসব কর্মযজ্ঞ। যদিও মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনার কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফসলি জমি কাটা যাবে না, এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। যখনই কোথাও কোনো মাটি কাটার বিষয়ে আপনারা খবর পাবেন আমাদেরকে জানাবেন। আমি আছি, আমাদের ওসি সাহেব আছেন, আমরা আমাদের এক্সিলেন্ট আছে, সর্বসময় আমরা প্রস্তুত আছি যখনই যাব এবং আমরা অভিযান করব। এদিকে দেশের গভীরতম জলাশয় হালতি বিল দখল করে তৈরি হচ্ছে হোটেল, মোটেল ও রেস্তোরাঁ। এখানে 4টা আবাদ করি, এখানে যদি পুকুর খনন করে তাহলে আমার তো পানিবদ্ধতা ভিতর থাকবো। আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। শর্ত ভাঙা হচ্ছে সেটা আমরা ওদের কান দর্শনে দিচ্ছি, ওরাও জবাব দিচ্ছে। এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাও বলতেছি, যেটা আমরা সিদ্ধান্ত নেব খুব তাড়াতাড়ি। ফসলি জমি কমলে খাদ্যশস্যের উৎপাদন কমে আমদানি নির্ভরতা বাড়বে, এমন শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
শিকাগোর ওক স্ট্রিট বিচ। প্রতি শুক্রবার সূর্যোদয়ের আগেই ভিড় জমে এখানে। উদ্দেশ্য একটাই, একসাথে শরীর চর্চা, শুদ্ধ বাতাসে শ্বাস নেয়া আর সুস্থতার অনুশীলন। অলিভিয়া মাত্র 1 বছর আগেই বন্ধুদের সঙ্গে নিয়ে শুরু করে এই আয়োজন। প্রথম দিন শরীর চর্চা করতে এসেছিলেন হাতে গোনা কয়েক বন্ধু, আর এখন সেই সংখ্যা 1000 ছাড়িয়েছে। আমি সত্যিই চেয়েছিলাম যতটা সম্ভব সহজলভ্য হোক এই আয়োজনটি। মাত্র 12 জন আমি এবং আমার বন্ধুদের সাথে শুরু করেছিলাম এটি, আর এখন এটি 1000 ছাড়িয়েছে। কমিউনিটি ভিত্তিক এই ফ্রি আয়োজনকে টিকিয়ে রাখতে স্থানীয় ও জাতীয় ব্র্যান্ডের সহযোগিতা পাচ্ছেন অলিভিয়া। শিগগিরই আসছে অনলাইন পিলাটিস ক্লাস, যাতে শিকাগোর বাইরেও ছড়িয়ে পড়তে পারে এই ফ্রি ফিটনেস ক্লাবের প্রভাব। এটা সত্যি একটা বিরাট মানসিক চাপ থেকে মুক্তির উপায়। এটা শরীরের জন্য অসাধারণ এবং এটা সহজলভ্য, এটা বিনামূল্যে। আর শীতকালেও এই আয়োজন থাকে। এক তরুণীর ছোট্ট উদ্যোগ এখন শিকাগোর হাজারো মানুষের স্বাস্থ্য সুরক্ষা আর শান্তির ঠিকানা। ফ্রি ফিটনেস ক্লাব দেখিয়ে দিচ্ছে সুস্থতার পথ সবার জন্যই উন্মুক্ত হতে পারে, যদি থাকে একসাথে এগিয়ে চলার ইচ্ছা। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।